এভরি মান্থে আমাকে একটা করে সানডে অফিস করতে হয়। এই সানডেটাও ছিল আমার অফিস। সকালে উঠে রেডি হয়ে অটো করে অফিস গেলাম। এদিন আমার গাড়ি থাকে না সানডেতে। তো সকাল থেকে উঠেই খুব সুন্দর মুডটা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। কাজকর্ম করে বেরিয়ে পড়লাম অটো করে। দেখলাম আমার মতন অনেকেই যায়। তারপরে সল্টলেক কেটে নেমে বাসে উঠলাম। বাসে দেখো আমার এক কালিগ আমার সঙ্গে যাচ্ছিল। ও আমার বসে বসে ভিডিও করেছে। ও আবার সেটা আমাকে দিল। বাসটাও বেশ ফাঁকাই ছিল, যেহেতু সানডে সেই কারণেই হবে। সানডেতে একটু হালকাই থাকে। তারপর বাড়িতে শুনলাম দুপুরবেলা মিনা ফোন করলো, বললো আমি এসেছি। সানডে সানডে মিনা আমার সঙ্গে এসে থাকে। এই যে মিনা প্রায় 1 মাস কালী পুজোর পর বাড়ি গেছে, তারপর আবার এই সানডে এলো। প্রচণ্ড জ্বরে ভুগে চেহারাটার কী অবস্থা করেছে। কেউ যদি কোন যত্ন না নেয়, ও হচ্ছে জীবনের প্রতিও সব কিছু মোহ ভালোবাসা সব কেটে গেছে। এতটুকু নিজেকে ভালোবাসে না, জীবনকে ভালোবাসে না, সবসময় লস্ট থাকে, কিচ্ছু খায় না। এখানে এলে একটু তবু ওকে খাওয়ানো দাওয়ানো হয় জোর করে। ও যখন বলে থাকবে, আমি খুব খুশি হয়ে যাই। কালী পুজোর পরে ঘরটার মোটামুটি গুছানো হলো। কিছু ফুলের মালা টালা ছিল যেগুলো আর্টিফিশিয়াল, জানলায় লাগানো হয়েছিল, সেগুলো তখনও তোলা হয়নি। এগুলো খুব ওয়াশেবল, খুব সুবিধে। এবার আমি এরকম মালা প্রচুর কিনেছিলাম। সেই সমস্ত মালা টালা বের করে সমস্ত ভালো করে প্যাক করে সব তুলে রাখা হলো। এবছরের মতন আর কোনো পুজো নেই। আবার সেই বেরোবে আমার গণেশ পুজোর সময়। আমার আর মিনা একটা অদ্ভুত বন্ডিং। আমি যখন সরকারি চাকরি করতাম সেই সময় থেকে, মানে ওর সঙ্গে আমার আলাপ 92 থেকে, বা তারও কিছুটা আগে থেকে হতে পারে। আর এখনও অবধি আমরা একই সাথে আছি। অসম্ভব ভালো মনের। ও আমাকে নিজের ছোট বোনের মতন ভাবে অ্যাকচুয়ালি। ও আমার পরিবারেরই একটা অংশ। মিনার ভালো থাকা খারাপ থাকা, ওকে দেখাশোনা করা, ওকে বকা, ওর জন্য শপিং করা, সবটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে। কখন ওর কোনটা খেতে হবে, কোন ওষুধ খেতে হবে, কোন খাবার খেতে হবে, কোনটা খেলে ওর শরীর ভালো হবে, সব কিছুই আমাকেই দেখতে হয়। আর নিজে কিচ্ছু শপিংও করে না। বললাম যে জীবনের প্রতি সমস্ত ওর প্রচুর অনীহা। অথচ কিন্তু একজন সিপিএমের মহিলা সমিতির নেত্রী। আমি ওকে বারবার বলি, তোর মতন মেয়ে অনেক মনের জোর থাকা উচিত, কেন তুই এরকম বারবার ভেঙে পড়িস। জীবনটাকে কিছুতেই ও ভালোবাসতেই পারে না। কী আর করা যাবে। আমি আর মিনা অনেক গল্প করি, কিন্তু তার মধ্যে মিনা সবসময় ওর ছোট ভাইয়ের গল্পই বেশি করে। সবসময় ভাইকে নিয়ে চিন্তিত। এই যে মিনা, ওপরে দেখো আমার জন্মদিনের ছবি। মিনা বসে বসে সব প্রদীপ টদীপ সব গুছোচ্ছিল, আমি সব ওকে দিচ্ছিলাম হাতে হাতে। আর দুজনে মিলে আমাদের সুখ দুঃখের সব গল্প করছিলাম। কত পুরনো গল্প করি, মিনাকে আমি বোঝাই জীবন সম্পর্কে। দেখ, আমিও একা থাকি, কিন্তু আমি কত সুন্দর করে বাঁচছি, কত মজা করে জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি। তুই কেন করিস না? তুই একটা সংগঠন করার, সিপিএমের তো কোনো লোককে আমি দেখি না এরকম এত কম মনের জোর। একটা সংগঠন করা মহিলার তো কত মনের জোর হয় মিনা। কেন করিস না? ঈশ্বর তো আমাদের অনেক দিয়েছে, তারপরেও তুই এরকম কেন মন খারাপ করিস? কিন্তু ওকে বোঝানো আমি বুঝতে পারি, এখন ক্রমশ বুঝতে পারছি ও কিছুই বোঝে না। ও একটা ওর নিজস্ব জগৎ করে নিয়েছে। কতবার বলি চল একটু সাইকো অ্যানালিসিস্টের কাছে, তাও যাবে না। মেন্টাল হেলথ ইস্যুস, কিছু ডিসঅর্ডার ওর আছে, কিন্তু কিছুতেই সেটা ও সারাতে চায় না। আজকাল ভীষণই অসুস্থ হয়ে পড়ে। মিনা অসুখ করলে আমার খুব মন খারাপ লাগে। আমি যদি কোথাও যাই, কিছু খাই, ভালো কিছু বাড়িতে এলো, সবটাই আমার মিনাকে পাঠাতে হয়। মিনাকে নিয়ে ঘুরতে যাই, সব কিছুই আমার আমার দায়িত্বের মধ্যে। বাবা বলেছিল, মিনা শেষ জীবনে অঙ্কু মিনাকে কিন্তু দেখবি। এরকম 3-4 জনের দায়িত্ব দিয়ে গেছে আমার উপরে, তার মধ্যে মিনা আর আমি। আর এরপরে আমার তো চলে যাওয়ার 27 তারিখে বেরোবো, তার জন্যে লাগেজও গুছোতে হবে। একটু একটু করে সব কিছু লাগেজ গুছোনো শুরু করেছিলাম। সেই সুটকেস নামানো হলো। এরপরে প্রত্যেক দিনই একটু একটু করে ঢুকিয়ে রাখবো ঠিক করে, যেটা যখন মনে পড়বে। এছাড়া তো সম্ভবই না, প্রত্যেক দিন অফিস। আর অফিস ছাড়াও তো বাড়িতে প্রচুর কাজ, সেই কারণে বসে একদিনে প্যাক করাটা আমার হয় না। এখনও কিছু অর্ডার দেওয়া হয়েছে মিন্ত্রাতে, সেগুলো এখনও এসে পৌঁছোয়নি।
বেড়াতে যাওয়ার আগেও কিছু কেনাকাটা থাকে, এটা সবারই থাকে হয়তো, আমারও থাকে। সেই কারণে আমি যেখানেই বেড়াতে যাই আমার কিন্তু একটা চাদর নিয়ে যেতে হবে, সে 5 স্টারে থাকলেও আমাকে নিতে হবে। এটা একটা বাড়তি ওসিডি প্রবলেম হবে হয়তো। এটা আমার আছে। আমি একটা চাদর আমাকে ক্যারি করতে হয়, একটু একটু ঠান্ডা পড়বে তার জন্য একটু শীতের জিনিসও নিতে হবে। প্রচুর কিছু থাকে যাতে যেতে গেলে নিতে হয়। আর যখন সুটকেস গোছাই তখন যা থাকে, যখন এটাকে আনপ্যাক করি, মানে যখন হোটেলে গিয়ে যখন খুলি, তারপর যখন আসার সময় হয়, তখন কিছুতেই বন্ধ করতে পারি না, কারণ ওখান থেকে আবার শপিং করবো 4টে, যেখানেই যাই কিছু তো কিনতেই হবে, মানে এটা যেন একটা বাধ্যবাধকতা হয়ে গেছে, যাবার আগে কেনা আবার যাই ওখানে গিয়ে কেনা। এরপর বসলাম, পুরো সপ্তাহ যা শাড়ি পরি একটা করে পরি, সব রোদ্দুরে দিই, হসপিটালে কাজ করি, আমি শাড়ি ধুই খুব কম, আয়রন করি বেশি। যে শাড়িটা পরি সেটা মোটামুটি 1 উইক করে রোদ্দুরে থাকে, হালকা রোদ্দুরে বারান্দায় মেলে দিই, তারপর সেগুলোকে আয়রন করে, আর আমি সব জামা কাপড় নিজে আয়রন করি, নিজের সময় মতন সেগুলোকে আয়রন করে তারপরে আলমারিতে তুলে রাখি। এই সমস্ত, এইটা পরেছিলাম শতরূপাদির জন্মদিনে, তোমরা দেখেছো, সেই শাড়ি রোদ্দুরে দেওয়া ছিল, এইবারে এগুলোকে সব তুলছি। এটাও একটা বিশাল বড় কাজ, প্রত্যেকটা শাড়ি ভাঁজ করে করে আলমারিতে তোলো রে, ওহো বাবারে, প্রত্যেকটা সেগুলোকে আবার ঠিক ঠিক মতো জায়গায় প্লেস করো, বিশাল কাজ। এটা শতরূপাদিই দিয়েছিল আমাকে একটা বছর পুজোতে। এই শাড়িটা দেখো, এটা আমার মায়ের শাড়ি, এই শাড়িটার বয়স প্রায় 35 ইয়ার্স হবে। মাই মারা গেছে প্রায় 29 ইয়ার্স। দিদি তখন কোচিন থাকতো, তখন নাল্লি থেকে মায়ের জন্য, আমাদের 2 বোনের জন্য, সবার জন্য একটা করে সাউথ কটন কেনা হয়েছিল। এখনও শাড়িটা যা সুন্দর, এখনও পুরো নতুন মনে হবে। শাড়িটা হার্ডলি হয়তো একবার ওয়াশ হয়েছে, খুব কমই পরা হয়, আর সেরকম সুন্দর করে যত্ন করে রাখা হয়। এত ভালো না এই শাড়িগুলো, কালারগুলো এত সুন্দর কম্বিনেশন, এত ব্রাইট, পরতেও ভীষণ ভালো লাগে। বাড়ির কোনো কাজ যেন শেষ হয় না, আর একটু করে কাজ করি, তারপর আবার অর্ডার পোস্ট করি, তারপরে আবার ভিডিও করি, কত কিছু করতে হয় বুঝতে পারছো, একটা ইউটিউবে বানানো মানে কন্টেন্ট তৈরি করতে হয়। এই শাড়িটা আমার একটা বন্ধুর কাছ থেকে কিনেছিলাম, শাড়িটা এখন খুব কমন হয়ে গেছে, কিন্তু স্মার্ট দেখতে লাগে শাড়িটা পরলে। এটাও আমার খুব ফেভারিট একটা শাড়ি, একটু ভারী হেভি, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। তো এইসব শাড়িগুলোকে সমস্ত পরেছিলাম অফিসে, সেইগুলোকে তুলে, এই শাড়িটা একটা কনিষ্ক থেকে কিনেছিলাম সিল্ক, এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি, এটাও রোদ্দুরে দিয়ে টিয়ে, সিল্ক শাড়ি তো ভীষণই ভিজে যায়, সেই জন্যে তোমার এটাকে ভালো করে রোদ্দুরে দিলাম, দিয়ে এই শাড়িটাও তোমরা দেখেছো আমি চিলড্রেন্স ডেতে পরেছিলাম, সেটাকে আবার তুলে রাখতে হবে। কত কাজ একটা বাড়িতে বলো, এরপর রান্না আছে, ওহো কত যে কাজ, বাপরে বাপ, আমি তো ভেবেই পাই, রাত্রে 1টা বেজে যায়, 1:30টা বেজে যায়, কাজ শেষ করতে পারি না। ওদিকে আবার প্রায় 4:30, 4:45, 3:30টার সময় উঠে পড়তে হয়, ঘন্টা ঘুমোই তাহলে ভাবো আমি। সেটাই হচ্ছে, কিন্তু সবাই অবাক হয়ে যায় আমার লাইফস্টাইল শুনলে, বাট ঠিক আছে, ঈশ্বর দিয়েছে এই স্ট্রেংথ আমাকে, আর আমার কাজ করতেও ভালো লাগে, শুধু শুধু বসে বসে টিভি দেখা আমার তো একেবারেই পোষায় না। আমার কাজ মানে কী বলবো, মানে কাজ পাগলই বলতে পারো, এটা হচ্ছে ওটা গুছোচ্ছি সেটা করছি, নয় নেল পালিশ পরতে বসে গেলাম, আমি অসম্ভব বলতে পারো পার্টিকুলার পারফেকশনিস্ট, আর তাতে কিন্তু বিপদই বেশি। যত তুমি পারফেক্ট হবে না, তত তোমার প্রতি লোকের এক্সপেকটেশনস বেড়ে যাবে, তাতে তোমার বিপদ বেশি, তাতে তোমার আঘাত পাওয়াটাও অনেক বেশি পাবে, সবাইকে খুশি তো করতে পারবে না। এই শাড়িটা কুমকুম দিয়েছিল, এটাও খুব স্মার্ট একটা কম্বিনেশন, আমার খুব ফেভারিট শাড়ি। এটা আমি অবশ্যই কটন ছাড়া খুব কম পরি, বাট এই শাড়িটা খুব স্মার্ট দেখতে, তাই জন্য এই শাড়িটা আমার খুব ফেভারিট। এই সব করে শাড়ি পরা প্রচুর কঠিন, শাড়ি পরা মানে হচ্ছে প্রচুর খাটনি। এরপর দুজনে মিলে হাঁপিয়ে গিয়ে চা আর প্রন পাঁপড় নিয়ে বসে পড়লাম। মিনা বলেছিল আমি রাত্রে কিছু খাবো না, আমার পেট ভারী। যেই প্রন পাঁপড় এসছে সঙ্গে সঙ্গে দেখলাম পেট ভারী টারি সব চলে গেছে।
এরপর আমরা খাবো ডিনারে আজকে মোগলাই পরোটা। মিনা বলল, হ্যাঁ খাবো। আমি বুঝলাম ওর সেদিনকে রাত্রিবেলাটা একটু অন্যরকম খেতে ইচ্ছে করছে। ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করো।